আজকের আলোচনায় সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের আলোচনা আজ চতুর্থ পর্ব আজ আলোচনা হবে। তো আলোচনায় যাওয়ার আগে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এর আগের ভিডিওতে, ছাপাখানার সূচনা বা বিকাশ আমরা আলোচনা করেছি। ছাপাখানা শিক্ষাক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করেছিল সেই বিষয়টাও এখানে আলোচনা হয়ে গেছে। এরপরে শর্ট কোশ্চেন তোমাদের আমি লিখে দিয়েছি, আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো, বা না লিখে থাকলে তোমরা ভিডিওটা শুনবে, তাহলে তোমাদের অনেকটা কাজে লেগে যাবে। তো এখানে একটা বিষয় একটা ভুল হয়েছে, যে আগের দিন আমি লাইনোটাইপ 1835 সাল বলেছি, ওটা 1935 সাল হবে। এখানে আমি লিখে দিয়েছি, দেখো 1935 সাল লাইনোটাইপ আবিষ্কার করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। বোর্ডে লেখা ছিল 1935, আমিও দেখেছি। এবং আরেকটা ভুল হয়েছে, যেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে সাউন্ডের প্রবলেম হয়েছে, কারণ আমি যে মানে প্রযুক্তির মাধ্যমে, যে স্পিকারের মাধ্যমে আমি ভিডিওটা করি, এটা খুব নিম্নমানের, সেই জন্য অনেক ক্ষেত্রে এটাও বিগড়ে যায়। তো এটা একটু মেনে নেবে, এবং চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে যাতে এই ধরনের সাউন্ড সিস্টেম না আসে, আমি চেষ্টা করি সেটা। তো আজকের যে আলোচনা আমাদের, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে, দেখো, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির কারণ। এর আগের দিন তো আমরা পড়লাম যে ছাপাখানা শিক্ষাক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করেছিল। আজকের আলোচনা হচ্ছে ছাপাখানা প্রতিষ্ঠায় ব্যবসাদাররা আগ্রহী হয়ে উঠেছিলেন কেন। কেন ব্যবসাদাররা বা এত ব্যবসাদার তারা ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে মনঃসংযোগ দিয়েছিল। নিশ্চয়ই ছাপাখানার ব্যবসাতে তাদের লাভ হচ্ছিল, লাভের কারণেই তারা কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠায় নিজেদেরকে নিয়োজিত করেছিল। সেটা যে বিষয়গুলো আমি তুলে ধরেছি, এটা তো তোমাদের 4 নম্বরের প্রশ্ন। আগে এই যে নবজাগরণ ছাপাখানার সূচনা বা শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা, ছাপাখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবসাদারদের ভূমিকা, বা তারা কেন আগ্রহী হয়ে উঠলেন, এগুলো সবগুলোই 4 নম্বরে আসে। এগুলো কখনোই 8-এ আসে না, 4 নম্বরে আসে। তো আজকে যে বিষয়টা যে বললাম, যে বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির কারণ, কেন তারা ছাপাখানা প্রতিষ্ঠায় মনোসংযোগ বা উদ্যোগ গ্রহণ করেছিল। প্রথমে তোমরা যে ভূমিকাটা লিখেছি, দেখো, বাংলায় 19 শতকে শিক্ষা বিস্তারের ফলে ছাপাখানার সংখ্যা বৃদ্ধি ঘটে। শিক্ষা বিস্তারের যেমন বৃদ্ধি বা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, শিক্ষা বিস্তারের যেমন একটা বৃদ্ধি ঘটে, সেখান থেকে কিন্তু ছাপাখানার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল বিভিন্ন ব্যবসাদাররা, এবং ছাপা কেন্দ্রিক এই ব্যবসারও দ্রুত প্রসার ঘটে। এর ফলে অচিরেই ছাপা কেন্দ্রিক কাজকর্ম লাভজনক ব্যবসাতে পরিণত হয়। তাহলে এই বিষয়টা তোমরা ভূমিকাতে লিখতে পারবে। পরের যে পয়েন্টগুলো লিখেছি, 1 নম্বর পয়েন্ট লিখেছি পাঠ্যপুস্তকের চাহিদা বৃদ্ধি। পাঠ্যপুস্তকের চাহিদাটা তাহলে কখন হয়েছিল না, যখন সরকারি এবং বেসরকারি বা সেই সময়কার যারা মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যাটা অনেক হয়, বইয়ের চাহিদাও কিন্তু অনেক হয়ে গিয়েছিল, যার জন্যে ছাপাখানাতে মানে একটা দুটো ছাপাখানার মাধ্যমে তো এত বই ছাপা সম্ভব নয়। সেই জন্য অনেক ছাপাখানারও প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয় পুস্তক, সেটা কিন্তু সামান্য গুটি কয়েক ছাপাখানার মাধ্যমে সরবরাহ করা সম্ভব ছিল না। তার জন্য ব্যবসাদাররা এগিয়ে এসেছিলেন, এবং তাতে তারা লাভও পাচ্ছিলেন। এখানে লিখেছি, দেখো, এই সময় সরকারি, বেসরকারি ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ফলে পুস্তকেরও চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ শুরু হয়। মানে এখানে পাঠ্যপুস্তকের যেমন চাহিদা বেড়েছিল, এই চাহিদা থেকেই
ব্যবসাদাররা ছাপাখানা প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করে। দ্বিতীয় পয়েন্ট লিখেছি বিবিধ গ্রন্থের প্রকাশনা। বিভিন্ন ধর্মের প্রকাশনা, এখানে তো শুধু পাঠ্যপুস্তক নয়, মানে আমরা যে বিদ্যালয়ে পড়ি সে তার বাইরেও যে বিভিন্ন ধরনের গ্রন্থ, সেটা বিভিন্ন পত্রপত্রিকা হতে পারে, বিভিন্ন ধরনের গল্প হতে পারে, কবিতা হতে পারে, বিভিন্ন উপন্যাস হতে পারে, সেইগুলো ছাপানোর সেই সময়ে প্রয়োজন হয়েছিল। বিভিন্ন যারা প্রকাশক, যারা লেখক, তারা ছাপাতে আগ্রহী হয়ে উঠেছিলেন। এখানে লেখা আছে দেখো, বিবিধ গ্রন্থের প্রকাশনা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ, ভ্রমণ কাহিনী, গবেষণামূলক গ্রন্থ, নাটক, কবিতা, উপন্যাস, অনুবাদ গ্রন্থ ইত্যাদি গ্রন্থের চাহিদা ছাপাখানা ব্যবসাকে উৎসাহিত করে। মানে পাঠ্যপুস্তকের বাইরে যে গ্রন্থগুলো, সেগুলো মানে বিভিন্ন লেখকরা তারা লিখে সেগুলো ছাপাতে আগ্রহী উঠেছিলেন, তাই ছাপাখানা ব্যবসায় উৎসাহিত হয়ে উঠেছিল ব্যবসাদাররা। পরে যে প্রশাসনিক প্রয়োজন, ভারতে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে অফিস আদালতের সংখ্যাও বৃদ্ধি পায়। এইসব প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি, বিল, সার্কুলার ইত্যাদির কাগজপত্র ছাপানোর প্রয়োজন হলে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগও বৃদ্ধি পায়। মানে ইংরেজদের যে একটা সময় পুরো ভারতবর্ষে তারা রাজত্ব করেনি, প্রথমে তারা এসে বাংলায় এসে প্রথম বাংলাটাকে তারা নিজেদের দখলে নিয়ে আসতে পেরেছিল পলাশী যুদ্ধের মধ্য দিয়ে। তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষ জুড়ে যখন তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, তাদের অফিস আদালতের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। সেই বিভিন্ন ধরনের অফিসে তাদের কাগজপত্র ছাপানোর প্রয়োজন হয়ে উঠেছিল। এইসব কারণের জন্যও ছাপাখানার সংখ্যাটা বেড়েছিল এবং ব্যবসাদাররাও ছাপাখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেছিলেন। যে বিভিন্ন ধরনের যে বিল, এই যে সার্কুলার তারা যে জারি করতেন, সেগুলো ছাপাখানার মাধ্যমে ছাপা হতো। 4 নম্বর পয়েন্ট লিখেছি সংবাদপত্র, সাময়িক পত্র। ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত সংবাদপত্র, সাময়িক পত্রের চাহিদা বৃদ্ধি ছাপাখানা ব্যবসাতে উৎসাহিত করে। বিভিন্ন যে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা, সাময়িক পত্র, বিভিন্ন ম্যাগাজিন, ঠিক আছে, এইগুলো যে একটা ছাপার প্রয়োজন হয়েছিল, বা প্রকাশকরা বা লেখকরা তাদের যে ছাপানোর সেই সময় যে উদ্যোগ, এই উদ্যোগের কারণেও কিন্তু মানে ছাপাখানা প্রতিষ্ঠায় ব্যবসাদাররা উদ্যোগী হয়ে উঠেছিলেন এই বিভিন্ন ধরনের পত্র পত্রিকা ছাপানোর জন্য। তাই ছাপাখানার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা উৎসাহিত হয়ে ওঠেন। তারপরে 5 নম্বর আছে পেশা হিসাবে ছাপাখানা ব্যবসা। এই সময় বাংলার বহু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এই ছাপাখানা ব্যবসাকে পেশা হিসাবে গ্রহণ করায়। ছাপাখানা কেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটে। অনেকে ব্যক্তিগত ভাবেও এই ছাপাখানা ব্যবসাটাকে ব্যবসার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিল, ব্যক্তিগতভাবে তারা ছাপাখানা প্রতিষ্ঠাও করেছিলেন। এইভাবে ছাপাখানার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং লাভজনক একটা ব্যবসাতেও পরিণত হয়েছিল। তারপরে যে ছাপাখানার ব্যবসা, যেমন জেমস অগাস্টাস হিকি কত সালে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? জেমস অগাস্টাস হিকি প্রথম কলকাতায় 1777 সালে যে ছাপাখানা প্রতিষ্ঠা করলেন কলকাতায়, এবং সেখানে তার বেঙ্গল গেজেট পত্রিকা, জেমস অগাস্টাস হিকির সেই পত্রিকা তার ছাপাখানার মাধ্যমে তিনি প্রকাশ করতেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের পত্র পত্রিকা সেখান থেকে প্রকাশিত হতো। তারপরে আছে গঙ্গা কিশোর ভট্টাচার্য বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করতেন, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্রকাশ হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছাপাখানা সংস্কৃত যন্ত্র, সেখান থেকে প্রথম যে বইটা বেরিয়েছিল, কি বই? ভরতচন্দ্রের অন্নদামঙ্গল। কিন্তু সেটা সচিত্র ছিল না, সচিত্র ছিল গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা থেকে যখন প্রকাশ করা হয়। শুধুমাত্র যদি বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি, তাহলে অবশ্যই হবে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থ। তাহলে এখান থেকে ছাপা হতো। তারপর যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মতো স্বনামধন্য, এটার মতটা লেখা নেই, মতো স্বনামধন্য ব্যক্তি ছাপাখানা ব্যবসার সঙ্গে নিজেদের যুক্ত করে ছাপাখানা ব্যবসাকে আরো জনপ্রিয় করে তুলেছিল। এই ধরনের স্বনামধন্য ব্যক্তিরা ছাপাখানার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হয়ে ছাপাখানা প্রতিষ্ঠা করায় ছাপাখানা ব্যবসাটা আরো জনপ্রিয় হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে বা বিভিন্ন ব্যবসাদারদের কাছে। এরপরে উপসংহার লিখেছি,
ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ছাপাখানাগুলি যেমন মুদ্রণের ক্ষেত্রে বিষয়বস্তুর বৈচিত্র্য সাধন করেছিল, তেমনি বাংলার মুদ্রণ ব্যবস্থা আধুনিক হয়ে ওঠার পথে যাত্রা শুরু করে। শেষ লাইনটা আছে, তেমনি বাংলার মুদ্রণ ব্যবস্থা আধুনিক হয়ে ওঠার পথে পথে যাত্রা শুরু করে। এই ছিল ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির কারণ। একদম সংক্ষিপ্ত আকারে লেখা আছে, কারণ তোমাদের যেহেতু 4 নাম্বার, খুব বেশি বড় লিখতে হয় না, এটা লিখে নেবে বা আমি যে বললাম এটা শুনে নেবে, যেটা তোমাদের মনে হয় সেভাবে করবে। এরপরে আমাদের পরের দিন আলোচনা বিষয়ে থাকবে শ্রীরামপুর মিশন প্রেস আর বাঙ্গাল গেজেটি প্রেস। বাঙ্গাল গেজেটি প্রেস, শ্রীরামপুর মিশন প্রেস যেটা শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে যে ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে, শ্রীরামপুর মিশন প্রেস, যার প্রধান উদ্যোক্তা ছিলেন উইলিয়াম কেরি। আর একটা বাঙ্গাল গেজেটি প্রেস, যার প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, এবং একমাত্র বাঙালি বা প্রথম বাঙালি যে ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগী হয়ে উঠেছিলেন এবং ছাপাখানাটাকে ব্যবসার কাজে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দুটো বিষয় নিয়ে পরের দিন আমরা আলোচনা করব। তারপরে ছাপাখানার ব্যবসাদার মধ্যে যারা উদ্যোগী হয়েছিলেন দুজন থাকবে, একটা বিদ্যাসাগর আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে কিন্তু আমরা এবার প্রযুক্তি এবং বিজ্ঞান, শেষে রবীন্দ্রনাথ। এভাবে আমাদের আলোচনা চলবে। একসঙ্গে আলোচনা করলে হয়তো একদিনই শেষ হয়ে যাবে, কিন্তু একদিনে শেষ করলে হবে না। আমার মনে হয় স্টেপ বাই স্টেপ আলোচনা করলেই তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সেই জন্য আস্তে আস্তেই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি তোমাদের উপকার হচ্ছে কিনা জানি না, কারণ আমি লাইকও পাইনি এবং তোমরা কোনো কমেন্টসও করনি যে ভালো লাগছে কি ভালো লাগছে না। যাই হোক, তো আজকের আলোচনা আর আমি এই পর্যন্তই এখানে শেষ করছি। সে এক কথা, যে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে নিজেরা তো দেখছো, বন্ধুদের দেখার সুযোগ করবে, শেয়ার করবে, এটাই। এবং সবাইকে অন্যান্য দিনের মতো আবার গুড নাইট, সবাই ভালো থেকো।